তাহার নিঃশ্বাস যেন রুদ্ধ হইয়া আসিতে লাগিল। সে থরথর করিয়া কাঁপিতে লাগিল। হাতের প্রদীপ পড়িয়া গিয়া সেই গিরিগহ্বর অন্ধকারে নিমজ্জিত হইল। কিশোরী সশব্দে সেখানে পড়িয়া গেল। কিশোরী বলিল, চলো চলো নীনা, এখান হইতে চলো। বদ্ধ বায়ুতে আমার বড় কষ্ট হইতেছে। একটু তাজা হাওয়া, উফ, একটু তাজা হাওয়া, একটু তাজা হাওয়া। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি অসাধারণ উপন্যাস সত্যবালা। ইতিমধ্যে আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্ব নিশ্চয়ই শুনে নিয়েছেন। আজ পড়ব সত্যবালা উপন্যাসের পঞ্চম পর্ব। গল্পপাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত সত্যবালা উপন্যাসের পঞ্চম পর্ব। ফুরচিং ও সাইদা আসিয়া পৌঁছিতেই লামা কুমারী মঠের ভিতরে প্রবেশ করিল। ফুরচিং আসিয়া সাইদাকে ঝর্ণা হইতে জল আনিতে পাঠাইয়া কিশোরীর নিকট বসিয়া বলিল, আজ শরীরটা কেমন বোধ হইতেছে? কিশোরী উত্তর করিল, ভালোই আছি। ফুরচিং বলিল, এখনও আপনি খুবই দুর্বল। কিশোরী বলিল, আর দিন দুই পরেই বোধহয় আবার যাত্রা করিবার মতো বল পাইব। ফুরচিং বলিল, না না নাঙ্গালামা, দিন দুই আপনি কি বলিতেছেন? আরও অন্তত এক সপ্তাহ এখানে আপনার বিশ্রাম করা উচিত। কিশোরী মৃদু স্বরে বলিল, সেটা কি আমাদের উচিত হইবে? একজন সহায়হীনা স্ত্রীলোকের ঘাড় ভাঙিয়া দীর্ঘকাল ধরিয়া চর্বচস্য আহার, সেই বা কি মনে করিবে? ফুরচিং বলিল, না না, নীনা বড় ভালো মেয়ে, ও কিছুই মনে করিবে না। আপনি স্বচ্ছন্দে। এই সময় নীনা বাহির হইয়া আসিয়া বলিল, নাঙ্গালামা, তোমার চা প্রস্তুত হইয়াছে, ভিতরে আসিয়া পান করিবে না এইখানেই আনিয়া দিব? কিশোরী কোনো উত্তর দিবার পূর্বেই ফুরচিং বলিয়া উঠিল, এইখানেই আনিয়া দাও নীনা। ক্ষণকাল পরে লামা কুমারী 2 পেয়ালা ধূমায়িত চা আনিয়া উভয়ের হস্তে দিল। নিজেও 1 পেয়ালা লইয়া আসিয়া সেইখানে বসিয়া পান করিতে লাগিল। ফুরচিং বলিল, শুনিয়াছ নীনা, নাঙ্গালামা বলিতেছেন 2-1 দিন পরেই উনি আবার যাত্রা শুরু করিবেন। এই দুর্বল শরীরে এই পাহাড়ের পথ ভাঙিতে শুরু করা উহার কি উচিত হইবে? নীনা বলিল, আমি তো মানা করিতেছি, উনি শোনেন কই? ফুরচিং কহিল, আমি বলি কি, উনি অন্তত আর 1 সপ্তাহ এখানে বিশ্রাম করুন। কিশোরী বলিল, না না, শরীরে আমি বেশ বল পাইয়াছি, এখন আর অনর্থক এখানে বিলম্ব করিয়া ফল কি? নীনা মুখখানি অন্যদিকে ফিরাইয়া চা পান করিতে লাগিল। সেদিন রাত্রে আহারাদির পরে নীনা নিজ কক্ষে শয়ন করিতে গেল। ফুরচিং আবার কিশোরীকে অনেক করিয়া বুঝাইতে চেষ্টা করিল যে এখানে আর কিছুদিন থাকিয়া যাওয়াই কর্তব্য। স্বাস্থ্যের অজুহাত কিশোরী মানিতেছে না দেখিয়া অবশেষে ফুরচিং বলিল,
দেখুন, আরও একটা বিশেষ কথা আছে। আপনি তো বেশ জানেন, তিব্বতীয়গণ বিদেশি লোককে, বিশেষত ইংরাজ বা ইংরাজির প্রজাগণকে বিষম সন্দেহের চক্ষে দেখিয়া থাকে। তাশিলংপুর মঠে আপনি প্রবেশের অনুমতি পাইবেন কি না সে তো বহু দূরের কথা। তিব্বতের সীমানায় প্রবেশ করিলেই তিব্বতীয় প্রজারাই আপনার প্রতি নানারূপ অত্যাচার আরম্ভ করিবে। আপনি লামা সাজিয়াছেন বটে, কিন্তু তিব্বতীয় ভাষায় এখনও ভালোরূপ ব্যুৎপত্তি জন্মে নাই। পথ চলিতে চলিতে বিশ্রামের অবকাশে আপনাকে আমি পড়াইয়াছি বটে, কিন্তু সারাদিনের পথশ্রমের পর আপনি বেশি মনঃসংযোগ করিতে পারেন নাই। তাই আমি বলি কি, কিছুদিন এখানে থাকিয়া ভাষাটা উত্তম রূপে শিখিয়া লউন। তখন আর পথে কোনো উৎপাত উপদ্রবের আশঙ্কা থাকিবে না। কথাটা কিশোরীর মনোপুত হইল বটে, কিন্তু এই মঠে নীনার অতিথি হইয়া তিব্বতীয় ভাষা শিক্ষা করিতে থাকা কিছুতেই তাহার বিবেচনায় সৎযুক্তি বলিয়া মনে হইল না। সে বলিল, আচ্ছা, কথাটা আমি ভাবিয়া দেখিব, এখন ঘুমানো যাক, অনেক রাত হইয়াছে। ফুটচিং বোধহয় ঘুমাইয়াই পড়িল। কিশোরীর কিন্তু ঘুম আসিল না। সে নানা চিন্তা করিতে লাগিল। তিব্বতীয়গণের বিদেশীয় বিদ্বেষ সম্বন্ধে ফুটচিং যাহা বলিয়াছে তাহা যথার্থই বটে। শরৎচন্দ্র দাসের পুস্তকেও কিশোরী সেই কথা পড়িয়াছে। সত্য সত্যই তাশিলংপুর মঠে যাইবার বাসনা তাহার কোনো দিন ছিল না। ফুটচিংকে ভুলাইবার জন্যই ওই কথা সে বলিয়াছিল। তাহার আসল মতলব কিছুকাল লুকাইয়া থাকা। মংলুর খুন হইবার গোলমালটা চুকিয়া গেলেই সে আবার দেশে ফিরিবে, সত্যবালাকে বিবাহ করিবে, আবার সুখের মুখ দেখিবে, ইহাই তাহার মনের বাসনা। কিন্তু সেসব গোলমাল চুকিয়া গিয়াছে কিনা সে খবরই বা দিবে কে? অন্তত বৎসরখানেক গা ঢাকা দিয়া থাকা আবশ্যক। তার মধ্যে মোটে তো 1 মাস মাত্র গত হইয়াছে। সম্বলের মধ্যে 200 টাকা ছিল, তাহার তো প্রায় 1/4 ব্যয় হইয়া গিয়াছে। মিটোগাঙে কম্বল প্রভৃতি কিনিতেই বেশি টাকা খরচ হইয়াছে। পথে আহারের ব্যয় এমন কিছু বেশি লাগে নাই বটে। দিন চলিবার উপায় বা কি? প্রথম কয়েকদিন মনের উদ্বেগে দার্জিলিং হইতে যত দূরে পলায়ন করিতে পারে সেই ঝোঁকে এই সকল কথা সে ভালো করিয়া ভাবিবার অবসর পায় নাই। তারপর সিকিম রাজ্যের এই সুদূর স্থানে আসিয়া পৌঁছিয়া সপ্তাহকাল তো রোগশয্যাতেই কাটিয়াছে। এখন আর অধিক দূরে পলাইবার তেমন প্রয়োজন নাই। তাশিলংপু যাইবার প্রয়োজন তো নাই। এই গ্রামে বাকি 11 মাস থাকিয়া গেলেও চলিত। কিন্তু ওই ছুঁড়ি যে গোল বাধাইল। কিশোরী মনে মনে বলিল, কেন রে বাপু, তোদের স্বজাতীয় এত যুবাপুরুষ থাকিতে এই গরিব বাঙালি কায়স্থ সন্তানের উপরেই তোর মন পড়িল কেন? অবশেষে কিশোরী স্থির করিল, এখান হইতে পলায়ন ভিন্ন আর অন্য উপায় নাই। আপাতত এরূপ ভাব দেখাইতে হইবে যেন নীনার অনুরোধ ও ফুটচিংয়ের উপদেশ অনুসারে এখানেই সে আরও দিন কয়েক অবস্থান করাই স্থির করিয়াছে। তারপর ফুটচিংকে চুপি চুপি সব কথা বলিয়া একদিন রাত্রিযোগে উঠিয়া পলায়ন। তাশিলংপুর পথে নহে, কারণ নীনা খুব সম্ভব টাট্টু ঘোড়ায় চড়িয়া সেই পথেই তাহাকে অনুসরণ করিতে চেষ্টা করিবে। আপাতত দার্জিলিংয়ের পথেই যাইতে হইবে। তাহার পর যেমন পরামর্শ হয় সেইরূপ করা। পরদিন আহার আনতে কিশোরী নিদ্রা গিয়াছিল। ফুটচিং ও সাইদা বাহিরে বসিয়াছিল। নীনা আসিয়া সাইদাকে জিজ্ঞাসা করিল, তুমি তো এই প্রদেশ চেনো? এখান হইতে 2 পাহাড় দূরে উপত্যকায় সানচং নামক একটি গ্রাম আছে, দেখিয়াছ কি? সাইদা বলিল, না, দেখি নাই,
তবে সে গ্রামের নাম আমি শুনিয়াছি বটে। সেই গ্রামে ভালো ভালো টাট্টু ঘোড়া পাওয়া যায়। আমার 4টি টাট্টুর প্রয়োজন। তুমি ও ফুটচিং দুজনে গিয়া আমার জন্য 4টি টাট্টু কিনিয়া আনিয়া দাও, পারিবে? ফুটচিং বলিল, কেন পারিব না, আজই যাইতে হইবে কি? নীনা বলিল, যত শীঘ্র হয় ততই ভালো। ফুটচিং ও সাইদা সম্মত হইল। বড়লোকের হাটবাজার করিতে পারিলে 2 পয়সা লভ্য আছে বই কি। নীনা ফুটচিংকে 100 টাকা দিয়া বলিল, 4টি বেশ ভালো দেখিয়া টাট্টু কিনিয়া আনিবে, যেন বুড়া খোঁড়া বা রুগ্ন না হয়। টাকা লইয়া উহারা প্রস্থান করিল। দিবানিদ্রা হইতে উঠিয়া কিশোরী উহাদের তত্ত্ব লইলে নীনা বলিল, তাহারা আমার জন্য 4টি ঘোড়া কিনিতে গিয়াছে। কিশোরী সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, ঘোড়া কি হইবে? নীনা বলিল, ওই ঘোড়ায় চড়িয়া আমরা তাশিলংপু যাইব। শুনিয়া কিশোরী নিস্তব্ধ হইয়া রহিল। সন্ধ্যার পর কিশোরী জিজ্ঞাসা করিল, কই, এখনো উহারা ঘোড়া কিনিয়া ফিরিল না? নীনা হাসিয়া বলিল, সে যে 2 পাহাড় দূরে, আজ কি করিয়া ফিরিবে? কাল সন্ধ্যা নাগাদ যদি ফিরিয়া আসিতে পারে। কিশোরী মনে মনে একটু বিরক্ত হইল, ভাবিল, এটা তো ভালো হইল না। সুদূর গিরিকন্দরের এই নির্জন মঠে একটি যুবতী মেয়ের সহিত একত্র বাস, এটা তো দেখিতে শুনিতে ভালো নয়। কিন্তু এখন উপায় বা কি? আহারাদি শেষ হইল। রাত্রি তখন প্রায় 10টা। নীনা বলিল, নাঙ্গালামা, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমায় একটি জিনিস দেখাইব। কেবল ঘোড়ার জন্যই নহে, ইহা তোমায় দেখাইব বলিয়াই ফুটচিং ও সাইদাকে আজ সরাইয়াছি। কিশোরী সবিস্ময়ে বলিল, কি দেখাইবে নীনা? নীনা কহিল, আমার কিছু পৈতৃক ধন সম্পত্তি লুকানো আছে। আমরা উভয়েই শীঘ্র দুর্গম পথে যাত্রা করিতেছি। যদি পথে আমি মরিয়া যাই, তবে এই সমস্ত সম্পত্তি তোমার হইবে, আমার তো আর কেহ নাই। বলিতে বলিতে নীনার নেত্রপ্রান্তে অশ্রুবিন্দু দেখা দিল। কিশোরী বলিল, ছি নীনা, তুমি ও কথা কেন বলিতেছ? তুমি মরিবে কেন? নীনা চক্ষু মুছিয়া বলিল, কিছু কি বলা যায়? তুমি আমার সঙ্গে এসো। বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। কিশোরী জিজ্ঞাসা করিল, কোথায় যাইতে হইবে? এসো বলিয়া নীনা প্রদীপ হস্তে সেই ঘর হইতে বাহির হইল। কিশোরীও তাহার পশ্চাৎ বাহিরে আসিয়া দাঁড়াইল। নীনা প্রদীপটি কিশোরীর হস্তে দিয়া সে ঘরের দ্বারে তালা বন্ধ করিয়া পার্শ্ববর্তী একটি ঘর খুলিয়া তাহার মধ্যে প্রবেশ করিল। কিশোরী প্রবেশ করিলে নীনা দ্বারে খিল বন্ধ করিয়া দিল। ঘরের শেষে একটি গুহামুখ কাষ্ঠ কবাটের দ্বারায় অবরুদ্ধ। সেই গুহায় কিশোরীকে লইয়া গিয়া সে দ্বারেও নীনা খিল বন্ধ করিল। এই বাক্সটাতে আমার গুলি, বারুদ, ছোড়া, সরকি প্রভৃতি অস্ত্রশস্ত্র থাকে। বলিতে বলিতে মেঝের উপর হইতে নিজের শয্যাটি উঠাইয়া ফেলিল। কিশোরী দেখিল শয্যার নিচে একখানা চতুষ্কোণ পাথর রহিয়াছে, তাহার চারিদিকে খাঁচ কাটা। নীনা একটা শাবল লইয়া সেই পাথরের একটা ফাঁকের স্থানে ঢুকাইয়া সবলে চাড়া দিল। পাথরখানা উঠিয়া পড়িল। পাথর সম্পূর্ণ অপসৃত হইলে কিশোরী সভয়ে দেখিল নিম্নে একটা গহ্বর। নামিবার জন্য পাথরের গায়ে গায়ে কতগুলি সিঁড়ি কাটা রহিয়াছে। আমার অনুসরণ করো বলিয়া নীনা কিশোরীর হস্ত হইতে প্রদীপটি লইয়া সেই গহ্বরে অবতরণ করিল। কিশোরীও কম্পিত হৃদয়ে গহ্বর মধ্যে নামিয়া গেল। কয়েক ধাপ সিঁড়ি নামিবার পরেই খানিকটা সমতল ক্ষেত্র পাওয়া গেল। নীনার পশ্চাতে তদুপরি নামিয়া দাঁড়াইয়া কিশোরী দেখিল
সম্মুখ ভাগে একটি সুড়ঙ্গ চলিয়া গিয়াছে। কত দূর গিয়াছে কিছুই বোঝা গেল না। সুড়ঙ্গটি ঊর্ধ্বে ও প্রস্থে কোনো দিকে 3 হাতের অধিক হইবে না। প্রবেশ করিতে হইলে মাথাটি নিচু করিয়া চলিতে হয়। নীনা বলিল, এই সুড়ঙ্গের মধ্য দিয়া এখন আমাদের যাইতে হইবে। তোমার ভয় করিবে না তো? কিশোরীর সত্যই ভয় করিতেছিল, কিন্তু পুরুষ হইয়া এই বালিকার সমক্ষে কোন লজ্জায় সে তাহা স্বীকার করিবে? তাই সে বলিল, না, ভয় করিবে কেন? কত দূর যাইতে হইবে? বেশি দূরে না, এসো। মাথাটি বেশ করিয়া নোয়াইয়া এসো, যেন উপরের পাথরে ঠুকিয়া না যায়। বলিয়া প্রদীপ হস্তে নীনা অগ্রসর হইল। কিশোরী অবনত মস্তকে ধীরে ধীরে তাহার অনুসরণ করিল। পদনিম্নে প্রস্তরময় পথটি এবং উভয় দিকের ভিত্তিগাত্র সুমসৃণ, যেন বহু যত্নে বহু পরিশ্রমে সেগুলি চাঁচিয়া ছুলিয়া তৈয়ারি করা হইয়াছে। কিন্তু ঊর্ধ্বভাগে সেরূপ নহে, বন্ধুর পর্বতগাত্রেরই মতো আকার বিশিষ্ট। কালো কালো ছোট বড় পাথরের চাঙর, 2 খণ্ডের সংযোগ স্থান, কোথাও সুমিলিত, কোথাও বা যেন মুখ বেদান করিয়া রহিয়াছে। বাহিরে এত যে শীত ছিল, এখানে তাহার কিছুই বুঝা গেল না। প্রথমে কিশোরীর ভাবনা হইতেছিল যে বোধহয় ভিতরে গেলে নিঃশ্বাস লইবার মতো প্রচুর বায়ু পাওয়া যাইবে না, কিন্তু দেখিল যে সে বিষয়ে কোনো বিঘ্নই হইতেছে না। চলিতে চলিতে জিজ্ঞাসা করিল, আচ্ছা নীনা, এই স্থানের যেখানে মুখ তাহা তো বন্ধ, এখানে বায়ু চলাচল করে কেমন করিয়া? নীনা বলিল, আর খানিক অগ্রসর হইলেই তুমি দেখিতে পাইবে। বলিয়া সে চলিতে লাগিল। সুড়ঙ্গটি সরল রেখার মতো নহে, মাঝে মাঝে আঁকিয়া বাঁকিয়া গিয়াছে। এক স্থানে আসিয়া নীনা বলিল, ওই সম্মুখে উপরের দিকে চাহিয়া দেখো, ওই যে মস্ত ফাটল দেখা যাইতেছে, উহা ঊর্ধ্বে উপর পর্যন্ত উঠিয়া গিয়াছে। ওই স্থান দিয়া বায়ু প্রবেশ করিয়া থাকে। ওই স্থানের নিম্নে আমরা পৌঁছিলে তুমি দেখিতে পাইবে আমার হস্তের এই দীপশিখাটি কাঁপিতে থাকিবে। কিশোরী জিজ্ঞাসা করিল, যদি নিবিয়া যায়? নীনা বলিল, আমি সঙ্গে আলো জ্বালিবার উপকরণ আনিয়াছি। যখনই এই গহ্বরে প্রবেশ করি তখনই এইরূপ সাবধানতা অবলম্বন করিয়া থাকি। বলিয়া সে অগ্রসর হইল। সেই স্থানের নিম্নে পৌঁছিয়া কিশোরী দেখিল দীপশিখা যথার্থই কাঁপিতে লাগিল। নীনা নিজ বস্ত্রাবরণে দীপটি সুরক্ষিত করিয়া ক্ষিপ্রচরণে সেই স্থান অতিক্রম করিয়া গেল। কিশোরী জিজ্ঞাসা করিল, যে পথ দিয়া বায়ু প্রবেশ করে সেই পথে সাপও তো নামিয়া আসিতে পারে? নীনা বলিল, উপরে যেখানে মুখ সেখানটার চতুর্দিকে এক প্রকার গুল্মের ঘন জঙ্গল আছে। সেই গাছের গন্ধ সাপেরা সহিতে পারে না, তাই সাপ আসে না। কিশোরী ভাবিল, বাঙালা দেশে যাহা ঈশা নামে খ্যাত, ওই গুল্ম বোধহয় সেই জাতীয়। ঈশার মূল ঘরে রাখিলে সাপ আসে না, এই প্রবাদ সে শুনিয়াছে বটে। হয়তো বহু শতাব্দী পূর্বে যেই লামা এই গহ্বরে তাহার ধনরত্ন লুক্কায়িত রাখিবার ব্যবস্থা করিয়াছিলেন, তিনিই বোধহয় উপরের ওই রন্ধ্রমুখের চতুর্দিকে ওই গুল্মের আবাদ করিয়া গিয়াছেন। কিন্তু সে বিষয়ে সে নীনাকে কোনো প্রশ্ন করিল না। বলিল, আর কতদূর যাইতে হইবে? নীনা ফিরিয়া দাঁড়াইল। হস্তস্থিত দীপালোকে কিশোরীর মুখের পানে চাহিয়া বলিল, তুমি কি ক্লান্ত হইয়াছ? এখানে একটু বসিবে কি? আর কিন্তু বেশি দূর নাই। কিশোরী বলিল, বসিব না, চলো। চলিতে চলিতে কিশোরী দেখিল উভয় দিকের ভিত্তিগাত্র আর পূর্বের ন্যায় মসৃণ নহে, বন্ধুর প্রস্তরে গঠিত। কিশোরী নীনাকে ইহার কারণ জিজ্ঞাসা করিল। সে বলিল, বাবা বলিতেন এক এক লামা তাহার জীবনকালে
উভয় দিকে 10 হাতের বেশি দেওয়াল ঘষিয়া যাইতে পারেন না। পরবর্তী লামারা বোধহয় আর সে কষ্ট স্বীকার করিতেন না, তাই এইখান পর্যন্ত হইয়া আর হয় নাই। আর 2টা বাঁক পার হইবার পর কিশোরী দেখিল সুরঙ্গের আয়তন ক্রমে বর্ধিত হইতেছে। কয়েক পদ অগ্রসর হইয়া নীনা বলিল, এই আমরা আসিয়া পড়িয়াছি। এই দেখো, সম্মুখে এই মঠের কোষাগার। বলিতে বলিতে নীনা সেই স্থানে গিয়া দাঁড়াইল। কিশোরী দেখিল স্থানটি দীর্ঘে প্রস্থে 10-12 হাত পরিমিত হইবে। ভিত্তিগাত্রের কাছ ঘেঁষিয়া 4টি কালো কালো বড় সিন্দুক বসানো রহিয়াছে, প্রত্যেকটি তালা দিয়া বন্ধ। দেওয়ালে এক স্থানে একটা কুলঙ্গির মতো খানিকটা স্থান কাটা ছিল। নীনা প্রদীপটি সেইখানে রাখিয়া সিন্দুকগুলি দেখাইয়া বলিল, এগুলির মধ্যেই আমার সমস্ত ধনরত্ন রক্ষিত আছে। কিশোরী একটা সিন্দুকের কাছে গিয়া ডালার উপরে আঙুলের গাঁঠের ঠোকা দিয়া জিজ্ঞাসা করিল, এসব কি লোহার নির্মিত? নীনা বলিল, না, লোহার নয়। পিতার নিকট শুনিয়াছিলাম এগুলি খুব পুরাতন ও পাকা নেপালি শাল কাঠের তৈরি, প্রায় লোহার মতোই মজবুত। কত কাল এখানে এইভাবে রহিয়াছে, দেখো কোথাও একটু টসকায় নাই। তবে বাবা বলিতেন ভিতরে যে ইস্পাতের কলকবজা প্রভৃতি আছে তাহা মাঝে মাঝে বদলাইতে হয়, তাও 2-3 পুরুষ অন্তর একবার বদলাইলেই চলে। কিশোরী সবিস্ময়ে বলিল, 2-3 পুরুষ অন্তর? আচ্ছা নীনা, কতগুলি এখানে আছে তাহা কি তুমি জানো? নীনা অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওই দেখো, ওই সর্বশেষে যে সিন্দুকটি, উহার ভিতর প্রাচীন পুঁথি ও কাগজপত্র বোঝাইয়াছে। সেই সঙ্গে যে লামা এই ধনভাণ্ডার সর্বপ্রথম স্থাপনা করেন তাহার হস্তলিখিত একটি পুঁথিও আছে। বাবা একদিন আমায় সেই পুঁথি দেখাইয়াছিলেন, বলিয়াছিলেন 700 বৎসর পূর্বে উহা লিখিত হইয়াছিল। সেই সময় এই ধনভাণ্ডার স্থাপিত হয়। ওই পুঁথি আমি পড়িয়াও দেখিয়াছিলাম। তাহাতে লেখা আছে, প্রত্যেক লামা তাহার যে শিষ্যকে মঠের উত্তরাধিকারী লামা নির্বাচিত করিবেন তাহাকে গোপনে এই ধনভাণ্ডার দেখাইয়া দিবেন এবং বলিয়া যাইবেন, বিশেষ প্রয়োজন ব্যতীত ওই সকল ধনরত্ন যেন ব্যয় করা না হয়। যথাসাধ্য সঞ্চয়ে ধনবৃদ্ধি করাই পূর্বপুরুষ লামাগণের আদেশ। আমার পিতা নিজ উত্তরাধিকারী স্বরূপ কোনো শিষ্যকে লামা নির্বাচন না করিয়া আমাকেই এই সমস্ত দান করিয়া গিয়াছেন এবং তাহার স্বহস্ত লিখিত সেই দানপত্র ওই সিন্দুকটির মধ্যেই রক্ষিত আছে। সেই অতল গিরিগহ্বরে সমাহিত হইয়া জগৎ সংসার হইতে বহু বহু দূরে কিশোরী বিস্ময় বিস্ফারিত নেত্রে নীনার মুখনিসৃত এই অপূর্ব কাহিনী শ্রবণ করিতেছিল। তাহার মনে হইতেছিল ইহা যেন 20 শতাব্দী নহে, ইংরাজ যেন ভারতবর্ষে রাজত্ব করিতেছে না, অশোক বা বিম্বিসার যেন পাটলিপুত্রের সিংহাসনে অবস্থিত। নীনা বলিল, রাত্রি বাড়িতেছে, যে কার্যের জন্য তোমায় এখানে আনিয়াছি তাহা শেষ করি। দেখো, প্রত্যেক সিন্দুকটি তালা দিয়া বন্ধ করা আছে। তাহার চাবিগুলিও এই কক্ষের নিকটেই লুকানো থাকে। মঠে তাহা লইয়া যাওয়া নিষিদ্ধ। চাবি কোথায় থাকে দেখিবে এসো। বলিয়া নীনা প্রদীপটি হাতে করিয়া কক্ষ হইতে নির্গত হইল। বলিল, তোমার প্রতি পদক্ষেপ গণনা করিতে করিতে এসো। বলিয়া নীনা আগে আগে চলিল। কিশোরী মনে মনে 1-2 করিয়া গণিতে গণিতে তাহার পশ্চাৎবর্তী হইল। ক্রমে নীনা দাঁড়াইয়া পিছু ফিরিয়া বলিল, আর 1-2-3, ব্যাস।
তোমার কপা হইয়াছে? কিশোরী বলিল, 22। আমার 27 হইয়াছে। আমি স্ত্রীলোক, তাই আমার পদবিক্ষেপের দূরত্ব পরিমাণ কিছু অল্প, সেই জন্য তোমার চেয়ে বেশি হইয়াছে। তোমারও পদক্ষেপ লামাদের চেয়ে ছোট, কারণ পুঁথিতে লেখা আছে, কক্ষপ্রান্ত হইতে 49 পদক্ষেপে যে স্থান আসিবে, উহাই চাবি লুকাইবার স্থান। বলিয়া কিশোরীর হাতে প্রদীপটি দিয়া নীনা সেইখানে বসিয়া পড়িল। দেওয়াল সংলগ্ন একটা পাথরের টুকরা টানাটানি করিতে উহা খস করিয়া খুলিয়া আসিল। নীনা ভিতরে হাত দিয়া ধাতু নির্মিত একটি ছোট চৌকোনা বাক্স টানিয়া বাহির করিয়া উঠিয়া দাঁড়াইল। বলিল, এই বাক্সের মধ্যে চাবি থাকে। ডালাটি খুলিয়া গুচ্ছটি তুলিয়া বলিল, এই দেখো, 4টি চাবি রহিয়াছে। এখন চলো, সিন্দুকগুলির ভিতর কি আছে তোমায় দেখাইব। কক্ষে ফিরিয়া আসিয়া প্রথম সিন্দুকের সম্মুখে জানু পাতিয়া বসিয়া সিন্দুক খুলিয়া নীনা বলিল, ইহাতে কেবল রূপার টাকা থাকে। কিশোরী দেখিল বাক্সটির প্রায় অর্ধেকটা খালি। একটা টাকা তুলিয়া প্রদীপের আলোকে সে পরীক্ষা করিতে লাগিল। নীনা বলিল, বেশিরভাগই ইংরাজি আর নেপালি টাকা। নিচের দিকে কিছু চীনা ও মুসলমানি টাকাও আছে। তোমার হাতের ওটা কি, ইংরাজি? হ্যাঁ, বলিয়া কিশোরী ঠং করিয়া টাকাটি গাদায় ফেলিয়া দিল। চীনা টাকা দেখিবে? বলিয়া নীনা মাঝখানে 2 হাত দিয়া টাকার গাদা উভয় পাশে সরাইতে লাগিল। সেই ঝন ঝন ঝনাৎকার শব্দে রুদ্ধ কক্ষখানি ভরিয়া উঠিল। সেই সঙ্গে কিশোরী তাহার মস্তিষ্কের মধ্যে কেমন একটা উত্তেজনা অনুভব করিল। সে মন্ত্রমুগ্ধের মতো সেই ঝন ঝন শব্দ শুনিতে লাগিল। গাদার ভিতরে হাত প্রবেশ করাইয়া মুঠা মুঠা টাকা তুলিয়া নীনা বাছিতে লাগিল। ক্রমে একটি চীনা রৌপ্য মুদ্রা পাইয়া কিশোরীর হাতে দিয়া বলিল, এই দেখো। কিশোরী টাকাটি দেখিয়া নীনার হাতে ফেরত দিয়া বলিল, আচ্ছা, তুমি যে বলিয়াছিলে এখন আমার নিকট টাকা নাই, কাল তোমার 50 টাকা শোধ দিব, এই সিন্দুক হইতেই তুমি টাকা লইয়া যাইতে তো? নীনা হাসিয়া বলিল, নহিলে আর কোথায় পাইব? আমি তো লামা নই, ভিক্ষাও করি না। কোনো ভক্ত আসিয়া আমাকে প্রণামীও দিয়া যায় না। এই টাকা লইয়াই তো আমি খাই পড়ি। বাবার মৃত্যুর সময় এই সিন্দুক একেবারে ভর্তি ছিল না বটে, কিন্তু এমন আধখালিও ছিল না। আমি ক্রমে ইহাকে খালি করিতেছি। বলিয়া সে হাসিতে লাগিল। কিশোরী বলিল, সে তুমি বেশ করিতেছ, তোমার টাকা, তুমি কেনই বা খরচ করিবে না? কিন্তু আমি সেজন্য ও কথা জিজ্ঞাসা করি নাই। তুমি আমায় বলিয়াছিলে টাকা দিতে তোমার 2-4 দিন দেরিও হইতে পারে। তোমার শয়নঘরের লাগাও এই টাকার রাশি রহিয়াছে, তবে দেরি হইবে বলিয়াছিলে কেন? এই প্রশ্ন শুনিয়া নীনার মুখের হাস্যজ্যোতি নিবিয়া গেল। তাহার মুখখানি যেন গম্ভীর ভাব ধারণ করিল। একবার কিশোরীর পানে চাহিয়া সে অবনতমুখী হইয়া নিম্নস্বরে বলিল, তোমাকে আর 2-4 দিন এখানে আটকাইয়া রাখিবার জন্যই আমি এই কৌশল অবলম্বন করিয়াছিলাম, আর কেন? কিশোরী বলিল, আমাকে আটকাইতে চাহিয়াছিলে কেন? তাতে তোমার কি লাভ? নীনা ভারী গলায় বলিল, কি লাভ তাহা তুমি কি বুঝিতে পারো না? যাও, ওসব কথায় দরকার নাই এখন। বলিয়া সে পশ্চাৎ ফিরিয়া দ্বিতীয় সিন্দুকটির দিকে অগ্রসর হইল। সেই প্রদীপের সামান্য আলোকেই কিশোরী দেখিতে পাইল নীনার চক্ষু 2টি সিক্ত হইয়া উঠিয়াছে।
চকচক করিতেছে। কিশোরীকে প্রদীপ ধরিতে বলিয়া নীনা দ্বিতীয় সিন্দুকটির সম্মুখে বসিল। খুলিয়া ডালা তুলিয়া বলিল, এতে সব সোনার টাকা। কিশোরী দেখিল সিন্দুকটার অর্ধভাগের উপর স্বর্ণমুদ্রায় বোঝাই। এত সোনা কিশোরী জীবনে কখনো দেখে নাই। সে অবাক হইয়া সেই বিপুল ধনরাশির পানে চাহিয়া রহিল। মুদ্রাগুলি সমান আকারের নহে, ছোট বড় মিশানো। নীনা বলিল, ইংরাজের মোহর ইহার মধ্যে খুব কমই আছে, চীনা মোহর কিছু আছে, আর বেশিরভাগই মুসলমানি আমলের মোহর। বলিয়া সে দুই হাতে মোহরের গাদা দুই পাশে সরাইতে সরাইতে কয়েকটি নির্বাচন করিয়া তুলিয়া কিশোরীর হাতে দিল। কিশোরী দেখিল কতগুলি ফার্সি অক্ষরে কি সব লেখা রহিয়াছে, পড়িতে পারিল না। কতগুলিতে কি ভাষার অক্ষর তাহাও নির্ণয় করিতে পারিল না। মোহরগুলি নীনার হাতে ফিরাইয়া দিল। সেই সমুজ্জ্বল স্বর্ণরাশির পানে লুব্ধ নেত্রে চাহিতে চাহিতে কিশোরী ভাবিল, এ সমস্তই আমার হইতে পারে যদি আমি এই নীনাকে বিবাহ করিতে সম্মত হই। আমি তাহা হইলে অতুল ধনের অধিপতি হইতে পারি। চিরজীবনের জন্য আমার দারিদ্র্য ঘুচিয়া যায়। কিশোরীর মাথার ভিতর যেন আগুনের হলকা বহিতে লাগিল। সিন্দুক বন্ধ করিতে করিতে নীনা বলিল, বাবার মৃত্যুর সময় ইহাতে যতগুলি মোহর ছিল এখনো তাহাই আছে। আমি ইহার একটিও খরচ করি নাই। কিন্তু কথাগুলি কিশোরীর কানে গেল কিনা সন্দেহ। তাহার মন তখন এতই উদ্ভ্রান্ত। অতঃপর নীনা তৃতীয় সিন্দুক উদ্ঘাটন করিয়া বলিল, এদিকের গুলি রূপা, ওদিকের ওগুলি সোনা। কিশোরী দেখিল স্বর্ণকারেরা যাহাকে বাট বলে এগুলি তাহাই। রূপারগুলি প্রায় কৃষ্ণবর্ণ ধারণ করিয়াছে, সোনারগুলিও ময়লা পড়িয়া ঔজ্জ্বল্য হারাইয়াছে। নিচের দিকের বাটগুলি মোটা এবং বড়, উপরেরগুলি অপেক্ষাকৃত ছোট। কিন্তু সিন্দুকের তলদেশ হইতে উপরের কিনারা অবধি ঠাসা। কত মন সোনা এভাবে সজ্জিত রহিয়াছে এবং প্রতি মন সোনার মূল্যই বা কত, ইহা কিশোরী মনে মনে হিসাব করিতে চেষ্টা করিল। কিন্তু তাহার মস্তিষ্ক যন্ত্র তখন এমন বিকল হইয়া গিয়াছে যে কোনো অনুমান করিতে সে সমর্থ হইল না। কেবল এই কথাই তাহার মনে হইতে লাগিল, আমি যদি ইহাকে বিবাহ করি তবে এ সমস্তই আমার, সমস্তই আমার। একটা রাজার ঐশ্বর্য সমস্তই আমার হইতে পারে। কিশোরীর চক্ষু দুইটি তখন রক্তবর্ণ ধারণ করিয়াছে, দৃষ্টি বিভ্রান্ত। সেই চোখেই তবুও সে দেখিতে পাইল দুই থাকের মধ্যে খানিকটা ব্যবধান। তাহার মধ্যে একটি হস্তিদন্ত নির্মিত বড় বাক্স বসানো রহিয়াছে। নীনা সেটি তুলিয়াও খুলিয়া ফেলিয়া বলিল, এতে খালি পাথর। বাবা বলিতেন এগুলি খুব দামি পাথর, ছোট বড় নানা আকারের, লাল, সাদা, নীল, পীত রত্নরাজি, হীরা, মতি, চুনি, পান্না, নীলা, পোখরাজ, কত কি। সেগুলি যেরূপ ঔজ্জ্বল্য বিশিষ্ট তাহাতে কিশোরীর স্পষ্টই ধারণা জন্মিল যে সেগুলি ঝুটা নহে, পরন্তু মহামূল্যবান। সিন্দুক স্থিত সেই উজ্জ্বল রত্নরাজির প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া কিশোরীর মাথা ঘুরিয়া উঠিল। তাহার নিঃশ্বাস যেন রুদ্ধ হইয়া আসিতে লাগিল। সে থরথর করিয়া কাঁপিতে লাগিল। হাতের প্রদীপ পড়িয়া গিয়া সেই গিরিগহ্বর অন্ধকারে নিমজ্জিত হইল।
কিশোরী সশব্দে সেখানে পড়িয়া গেল। নীনা চমকিত হইয়া আন্দাজে কিশোরীর নিকটে আসিয়া তাহার গাত্র স্পর্শ করিয়া বলিল, কেন কেন নাঙ্গালামা, তুমি পড়িয়া গেলে কেন? কিশোরী বলিল, চলো চলো নীনা, এখান হইতে চলো, বদ্ধ বায়ুতে আমার বড় কষ্ট হইতেছে, একটু তাজা হাওয়া, উফ, একটু তাজা হাওয়া, একটু তাজা হাওয়া। বলিতে বলিতে সে ঢলিয়া পড়িবার উপক্রম করিল। ইহা বুঝিয়া নীনা তাহাকে জাপটাইয়া ধরিয়া ফেলিল, বলিল, বেশ তো, ওঠো, চলো আমরা ঘরে ফিরিয়া যাই। কিশোরী কিন্তু কথা কহিল না, তাহার সংজ্ঞা তখন বিলুপ্ত হইয়াছিল। নীনা তাড়াতাড়ি চকমুকি ঠুকিয়া গন্ধকের শলাকা জ্বালাইয়া দেখিল প্রদীপটি উল্টাইয়া পড়িয়াছে, আলো জ্বালিবার উপায় নাই। সে তখন বড়ই বিপন্ন হইয়া পড়িল। জল নাই যে রোগীর মুখে চোখে ছিটা দিবে, পাখা নাই যে বাতাস করিবে, জানালা নাই যে খুলিয়া ঘরে তাজা বাতাস আমদানি করিবে। এখনই ইহাকে মঠে লইয়া যাওয়া আবশ্যক, সেই কার্যে একটা মানুষ সহায় পর্যন্ত নাই। ফুরচিং সাইদা আজ মঠে থাকিলেও তাহাদিগকে এই গুপ্ত ভাণ্ডারে লইয়া আসা চলিত না। নীনা কয়েক মুহূর্ত মাত্র চিন্তা করিল, তাহার পর সে নিজের কার্যপ্রণালী স্থির করিয়া লইল। চকমকি দীপশলাকা প্রভৃতি সাবধানে পেট কাপড়ে বাঁধিয়া লইল। তারপর কিশোরীর সম্মুখে নিজে পিছু ফিরিয়া বসিয়া তাহার হাত দুটি নিজের গলদেশে বেষ্টন করিয়া ধরিয়া আপন ওড়না দিয়া হাত দুটিকে শক্ত করিয়া বাঁধিল। তাহার পর নিজের বাহুদ্বয় পশ্চাতে প্রসারিত করিয়া কিশোরীর উরুদেশ চাপিয়া ধরিয়া তাহাকে পৃষ্ঠে লইয়া বিপুল চেষ্টায় উঠিয়া দাঁড়াইল। দাঁড়াইয়া কিশোরীর পদদ্বয় আপন কোমরে জড়াইয়া সম্মুখে আনিয়া উভয় হস্তে চাপিয়া ধরিয়া সেই কোষাগার হইতে বাহির হইল এবং ধীর পদক্ষেপে সুড়ঙ্গ পথে ফিরিয়া চলিল। চাবির গুচ্ছ প্রভৃতি সব সেইখানেই পড়িয়া রহিল। ঘোর অন্ধকার, কিন্তু নীনা কিছুমাত্র ভীত হইল না। এই সুড়ঙ্গ পথ তাহার পরিচিত, অভ্যস্ত। তবে মুশকিলেই যে পথটি আগাগোড়া সরল নহে, মাঝে মাঝে বাঁক আছে। প্রথম বাঁকে আসিয়াই পাথরে নীনার মাথা ঠুকিয়া গেল, কিন্তু তাহা সে গ্রাহ্য করিল না। সেই গুরুভার পৃষ্ঠে বহন করিয়া বহু ক্লেশে ক্রমে সে নিজের শয়ন গুহায় আসিয়া পৌঁছিল। আন্দাজে আন্দাজে কিশোরীকে আপন শয্যায় শোয়াইয়া দিয়াই শয়ন গুহা হইতে অপর কক্ষ মধ্যে প্রবেশ করিয়া বাহিরের কবাট উন্মুক্ত করিয়া দিল। হু হু করিয়া হিমালয়ের রাশি রাশি ঠান্ডা তাজা হাওয়া ভিতরে ছুটিয়া আসিল। নীনা অতঃপর অগ্নি উৎপাদনের উপকরণগুলির সাহায্যে প্রদীপ জ্বালিয়া কিশোরীর নিকটে আসিয়া তাহার নাসারন্ধ্রের নিকট অঙ্গুলি স্থাপন করিয়া দেখিল নিঃশ্বাস বহিতেছে। তখন সে উন্মাদিনীর মতো বলিয়া উঠিল, হল্লাসোল, হল্লাসোল! দেবতাদের নিকট নিজের কৃতজ্ঞ হৃদয়ের ধন্যবাদ জ্ঞাপন করিল। কারণ নাঙ্গালামা এতক্ষণ বাঁচিয়া আছে কিনা এই বিষয়ে তাহার মনে বিষম সন্দেহ জন্মিয়াছিল। এখন মূর্ছা ভাঙাইতে হইবে। কলসি হইতে বরফের মতো কনকনে ঠান্ডা জল ঢালিয়া লইয়া নীনা কিশোরীর মাথায় থাবড়াইয়া দিতে লাগিল। মুখ ও কান দুটি জলসিক্ত করিয়া দিয়া তাহার ওষ্ঠে, গণ্ডে, মস্তকের কেশে পাগলিনীর মতো চুম্বন করিতে লাগিল। অস্ফুট স্বরে বলিতে লাগিল, জাগো জাগো প্রিয়তম,
তুমি চক্ষু মুদিয়া থাকিলে আমার জগৎ যে অন্ধকার হইয়া যায়। কিন্তু ইহাতেও কিশোরীর চেতনা ফিরিয়া আসিল না দেখিয়া অবশেষে তাহার আলখাল্লা উন্মোচন করিয়া ভিতরের জামাগুলির বোতাম খুলিয়া দিয়া গলা ও বুকের উপর নীনা জলের ঝাপটা দিতে লাগিল। হাত পাখা ছিল না, ও জিনিসের সেখানে প্রয়োজনই বা কি? তবে রাঁধিবার সময় আগুন ধরাইবার জন্য চেরা বাঁশের একখানা চৌকো পাখা ছিল। তাহাই লইয়া নীনা কিশোরীর মাথায়, মুখে, বুকে ধীরে ধীরে হাওয়া করিতে লাগিল। তাহার চক্ষু দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কিছুক্ষণ এইরূপে হাওয়া করিবার পর কিশোরী একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া পাশ ফিরিয়া শুইল। নীনা তাড়াতাড়ি চক্ষু মুছিয়া ফেলিয়া ভগ্ন কণ্ঠে ডাকিল, নাঙ্গালামা। বলিয়া কিশোরী চোখ খুলিয়া চিত হইয়া শুইয়া নীনার পানে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। নীনা বলিল, এখন কেমন আছো নাঙ্গালামা? আর কোনো কষ্ট আছে কি? কিশোরী কহিল, হ্যাঁ, আমার বড় শীত করিতেছে। নীনা উঠিয়া গিয়া বাহিরের কক্ষের দ্বারটি বন্ধ করিয়া দিয়া আসিল। নিজ বস্ত্রাঞ্চলে কিশোরীর মাথা, মুখ ও বুক সযত্নে মুছাইয়া দিয়া অঙ্গবস্ত্রগুলি আবার আঁটিয়া দিল। কিশোরী ক্ষীণ স্বরে বলিল, বড় পিপাসা। নীনা জল আনিয়া দিল। পানান্তে কিশোরী কষ্টে বলিল, আমি মূর্ছিত হইয়াছিলাম, নয়? নীনা বলিল, হ্যাঁ। কিশোরী বলিল, এখন মনে পড়িতেছে তোমার সেই কোষাগারে আমার ভয়ানক গরম বোধ হইতেছিল। মাথা ঘুরিয়া উঠিয়াছিল, সেখান হইতে আমি আসিলাম কিরূপে? নীনা বলিল, আমি তোমায় পিঠে করিয়া আনিয়াছি। কিশোরী বিস্মিত হইয়া বলিল, হ্যাঁ, তুমি আমায় বহিয়া আনিয়াছ? বলিয়াই তাহার স্মরণ হইল পাহাড়ি মেয়েরা কত বিষম ভারী ভারী জিনিস পৃষ্ঠে বহন করিয়া স্বচ্ছন্দে পথ অতিক্রম করে, ইহা সে দার্জিলিংয়ে দেখিয়াছে। নীনাকে নীরব দেখিয়া বলিল, আহা, তোমার তো বড় কষ্ট হইয়াছে নীনা। কেন এত কষ্ট করিলে? সেইখানে পড়িয়া থাকিতে থাকিতে বোধহয় আবার আমার চেতন ফিরিয়া আসিত। নীনা বলিল, তুমি যে তাজা হাওয়া চাহিয়াছিলে, সেখানে তাহা আমি কেমন করিয়া যোগাইতাম? কিশোরী ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, ঠিক, তাজা হাওয়ার জন্য আমার প্রাণটা বড়ই ছটফট করিয়া উঠিয়াছিল, তাহা বেশ স্মরণ হইতেছে। মনে হইতেছিল আমার সমস্ত দেহের রক্ত যেন শোঁ শোঁ করিয়া মাথায় উঠিতেছে। নীনা বলিল, এখনো তোমার চোখ দুটি লাল রহিয়াছে, একটু ঘুমাইবার চেষ্টা করো না কেন? কিশোরী বলিল, হ্যাঁ, ঠিক বলিয়াছ, আমি তোমার বিছানাটি দখল করিয়া দিব্য আরামে গল্প করিতেছি। আমি এমন স্বার্থপরই বটে। আমি তবে ও ঘরে গিয়া শুই, তুমি এবার বিশ্রাম করো। বলিয়া সে উঠিতে চেষ্টা করিল। নীনা বলিল, না না, আজ তোমার ও ঘরে শুইয়া কাজ নাই। আজ আমি তোমায় একা ছাড়িয়া দিতে পারিব না। যদি রাত্রে আবার অসুখ বাড়ে, তখন তোমায় দেখিবে কে? কিশোরী বলিল, কিন্তু নীনা, ভাবিয়া দেখো। নীনা বলিল, সে আমি ভাবিয়া দেখিয়াছি। কিশোরী বলিল, কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত নাই? নীনা বাধা দিয়া বলিল, এই রাত্রে এখন আমি তৃতীয় ব্যক্তি কোথায় পাই বলো? একটা গরিব? কিশোরী বলিল, লোকে যদি। নীনা বলিল, লোক কোথায়? প্রতিবেশীর মধ্যে কতগুলি চমরি হরিণ আর নীল গাই।
তা এই অর্ধরাত্রে পরকুৎসার উপকরণ খুঁজিতে তাহারা বাহির হইবে না। ওই উপত্যকার মধ্যে নিজ নিজ গহ্বরে তারা আরামে নিদ্রা যাইতেছে। তুমি বড় তর্কবাগীশ হইয়াছ, তর্ক কাল করিও, আজ এখন ঘুমাও, আমি ওই ঘরে গিয়া শুইতেছি। বলিয়া নীনা গুহা প্রান্তস্থিত কাষ্ঠাধার হইতে খানকত কম্বল বাহির করিয়া অপর কক্ষে প্রবেশ করিল। তথায় নিজের শয্যা রচনা করিয়া গুহা মধ্যে ফিরিয়া আসিয়া অস্ত্রাধার হইতে চকচকে একখানা ছোরা এবং একটি বন্দুক বাহির করিয়া বন্দুকটি ভরিতে লাগিল। কিশোরী তাহা দেখিয়া জিজ্ঞাসা করিল, এত রাত্রে এসব কি হইতেছে? নীনা বলিল, আমার বিছানার নিচে থাকিবে, এ কাছে না থাকিলে আমার ঘুম হইবে না, অনেক দিনের অভ্যাস যে। বন্দুক ভরা হইলে অস্ত্র দুইটি ওই ঘরে রাখিয়া নীনা আবার ফিরিয়া আসিল। প্রদীপের পলিতায় আবশ্যক মতো সংস্কার করিয়া একটি বাঁশের চোঙা হইতে তেল ঢালিয়া দিয়া বলিল, সমস্ত রাত এই আলো এখানে জ্বলিবে। যদি আবার শরীর অসুস্থ বোধ করো কিংবা কোনো জিনিসের তোমার আবশ্যক হয়, তখনই আমায় ডাকিতে যেন দ্বিধা করিও না। আরেকটি কথা, আমার এই শয়ন গুহা মধ্যেও একটি রত্ন আছে, তাহা তোমায় দেখাই নাই, এই দেখো। বলিয়া নীনা সরিয়া গিয়া ভিত্তিগাত্রের এক অংশ হইতে পশুলোম রচিত একটি পর্দা তুলিয়া ধরিল। কিশোরী সবিস্ময়ে দেখিল, সেই কৃষ্ণ পাষাণে একটি কুলুঙ্গি খোদিত রহিয়াছে। তাহার মধ্যে প্রায় 1.5 হস্ত পরিমাণ উচ্চ শ্বেত প্রস্তর নির্মিত একটি ধ্যানী বুদ্ধ মূর্তি। নীনা সেই স্থানের নিম্নে হাঁটু গাড়িয়া বসিয়া সেই মূর্তির পানে নিজের ব্যাকুল দৃষ্টি নিবদ্ধ করিয়া করজোড়ে কিশোরীর দুর্বোধ্য ভাষায় কি মন্ত্র অথবা স্তব উচ্চারণ করিতে লাগিল। তাহা কিশোরী বুঝিল না। অল্পক্ষণেই তাহা শেষ হইল। নীনা দেবতাকে প্রণাম করিতে লাগিল। প্রণামান্তে উঠিয়া কিশোরীর নিকট আসিয়া বলিল, প্রভুর আচ্ছাদনখানি আজ আমি খুলিয়া রাখিলাম। আমি উহার নিকট ভিক্ষা মাগিয়াছি। আজ সারা রাত তিনি তাহার সর্বভয়হারী দৃষ্টি তোমার প্রতি স্থাপিত রাখিবেন। দেব কি দানব, যক্ষ কি কিন্নর, ভূত কি মানুষ, কেহই তোমার কোনো অনিষ্ট করিতে পারিবে না। মাতৃবক্ষে শিশু যেমন নিদ্রা যায়, ভগবান তথাগতের প্রসন্ন দৃষ্টিতলে তুমিও তেমনি নিঃসংকোচে নিদ্রা যাও। আমি এক্ষণে তোমায় শুভরাত্রি জ্ঞাপন করিতেছি। বলিয়া সে অপর কক্ষ মধ্যে অদৃশ্য হইল। কিশোরী সেই বুদ্ধমূর্তির পানে কিয়ৎক্ষণ অনিমেষ নয়নে চাহিয়া থাকিয়া করপুটে তাহাকে প্রণাম করিয়া কম্বল মুড়ি দিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিল। কয়েক ঘণ্টা ব্যাপী গভীর নিদ্রার পর কিশোরী যখন কিয়ৎ পরিমাণ সচেতন হইল, তখন হঠাৎ সে স্মরণ করিতে পারিল না এখন সে কোথায় এবং কি অবস্থায় রহিয়াছে। চক্ষু খুলিয়া প্রদীপের ক্ষীণ আলোকে চারিদিকের গুহাগাত্র দেখিয়া কতক কথা তাহার মনে পড়িয়া গেল। ঠিক, আমি তো সুদূর সিকিমে বৌদ্ধ মঠে রহিয়াছি। তন্দ্রাঘোরে আবার তাহার চক্ষু দুইটি মুদিয়া আসিল। আধো তন্দ্রা আধো জাগরণের অবস্থায় কিয়ৎক্ষণ কাটিলে সহসা বাহিরে পার্বত্য পক্ষীগণের কলঝঙ্কারের শব্দে সে সম্পূর্ণভাবে জাগিয়া উঠিল। চক্ষু খুলিয়া দেখিল গুহাগাত্রের ফাটলের ভিতর দিয়া অতি মৃদু প্রভাতালোক প্রবেশ করিতেছে। ঘরের মেঝেতে দীপাধারের উপর প্রদীপটি
নির্বাপিত প্রায়। তখন গত রাত্রের সকল কথা একে একে তাহার মনে জাগিয়া উঠিতে লাগিল। প্রথমটা তাহার মনে সন্দেহ জন্মিল, এ সমস্ত বাস্তবিকই কি ঘটিয়াছিল? অত ধন, অত রূপার টাকা, সোনার টাকা, সোনারূপার বাট, হীরা মতি, এ সব কি আমি বাস্তবিকই দেখিয়াছি, না স্বপ্ন মাত্র? মনের এই অবস্থায় ইতস্তত চক্ষু সঞ্চালন করিতে করিতে গুহাগাত্রে স্থাপিত শ্বেত প্রস্তরের সেই ধ্যানী বুদ্ধ মূর্তির পানে দৃষ্টি পড়াতে তাহার ভ্রম কাটিয়া গেল। সে কৃত নিশ্চয় হইল যে সমস্তই যথার্থ ঘটিয়াছে, স্বপ্ন নহে। অপর কক্ষ হইতে নিঃশ্বাস প্রশ্বাসের গভীর শব্দ শুনিতে পাইয়া তাহার ইহাও মনে পড়িয়া গেল যে নীনা ওই কক্ষে একাকিনী শয়ন করিয়া আছে। কিশোরী তখন শয্যায় উঠিয়া বসিয়া বুদ্ধদেবকে প্রণাম করিল, অস্ফুট স্বরে বলিল, উফ, আচ্ছা ঘুমিয়েছি যা হোক। বসিয়া বসিয়া চিন্তা করিতে লাগিল। নীনার বিপুল ধনরাশির চিন্তাতেই তাহার মন ছাইয়া গেল। সে ভাবিল, অদ্ভুত বালিকা ওই নীনা, আর আমার উপরে তার এত বিশ্বাস। তার ওই ধনভাণ্ডার কোথায় আছে, সেখানে কি আছে, সে ছাড়া অন্য কোনো জীবিত প্রাণী জানে না। আমায় অসংকোচে সমস্তই সে দেখিয়ে দিলে, অথচ আমি তার জাত নই, তার ধর্মের লোক নই, আচার ব্যবহার ভিন্ন, এমনকি ভাষা পর্যন্ত ভিন্ন। এই সমস্তই সেই দেবতার কারসাজি। মহাদেব চোখের আগুনে যাকে ভস্ম করেও আবার বাঁচিয়ে দিয়েছিলেন। আমি কি করি? নীনাকে বিবাহ করে এই বিপুল ঐশ্বর্য আমি পেলে আমি তো একটা রাজা, একটা মহারাজা। বংশাবলী ক্রমে আমার দারিদ্র্য ঘুচে যায়। এ যে বিষম প্রলোভন। আমি কি করি? আমি যে অন্যের। আজ কোথায় আমার সেই সত্যবালা? এতদিন তারা দার্জিলিংয়ে আছে কি কলকাতায় ফিরে গেছে কে জানে। এতক্ষণ কি তার ঘুম ভেঙেছে? বোধহয় ভাঙেনি। তারা সাহেব লোক, একটু বেলাতেই ওঠে। আমারই আশায়, আমারই পথ চেয়ে সে জীবন ধারণ করে আছে। তাকে বলে এসেছি বছরখানেক পরে এই খুনের গোলমালটা কেটে গেলেই আমি ফিরে আসব, তখন আমাদের মিলন হবে। কিন্তু বছরখানেকের মধ্যে সেই গোলমাল মিটবে কি? সম্ভবত আমায় ধরবার জন্যে চারিদিকে হুলিয়া হয়ে গেছে। আমি ফিরে গেলে যদি পুলিশে ক্যাক করে আমায় ধরে ফেলে? মল্লিক নিজে সাক্ষী দেবে, স্বচক্ষে সে দেখেছে। তার আর কোনো চাকর বাকর সেই ঘটনা দেখেছিল কি না তাই বা কে জানে। ফাঁসি বোধহয় আমায় দেবে না। ইচ্ছা করে তো আমি করিনি। যাবজ্জীবন দ্বীপান্তর, কিংবা ধরো যদি 10 বছর জেলই হয়, তখন কে সত্যবালাকে বিয়ে করবে? তখন মাথার গোলমালে 1 বছর পরে ফিরে আসব, এই কথা তাকে বলে এসেছি বটে। কিন্তু 1 বছর পরে আমার ফেরাই কি নিরাপদ হবে? কি কুক্ষণে আমাদের দেখা হয়েছিল! কেন আমরা পরস্পরকে ভালোবেসেছিলাম! কিশোরী নিজের চিন্তাতেই ব্যাপৃত ছিল। অপর কক্ষে নীনার শ্বাস প্রশ্বাসের শব্দ আর যে তেমন গভীর নাই তাহা লক্ষ্য করে নাই। হঠাৎ তাহার চিন্তাসূত্র ছিন্ন হইয়া গেল। অপর কক্ষে নীনার কণ্ঠস্বর ঝঙ্কৃত হইল, নাঙ্গালামা, নাঙ্গালামা, তুমি কি জাগিয়াছ? এই কথাগুলি নীনা তিব্বতীয় ভাষাতেই বলিয়াছিল। এটুকু বুঝিবার মতো ভাষাজ্ঞান কিশোরীর এখন জন্মিয়াছে। সুতরাং সেও তিব্বতীয় ভাষায় উত্তর করিল, হ্যাঁ নীনা, আমি জাগিয়াছি। নীনা কহিল, আমি তোমার ঘরে যাইব কি? কিশোরী কহিল, এসো নীনা।
কিশোরীর মনে হইল, নীনাকে কোথায় আহ্বান করিলাম? এই ঘরে, না এই হৃদয়ে, এই জীবনে? নীনার কণ্ঠস্বর কি মিষ্ট। তোমার ঘরে যাইব কি? এটা যেন আমারই ঘর। আমি যেন উহার নিকট আশ্রয় প্রার্থী একজন ভিখারি মাত্র নহি। পরক্ষণেই বাহির দ্বার খোলার শব্দ হইল। সঙ্গে সঙ্গে এক রাশি আলো ও ঠান্ডা হাওয়া আসিয়া কিশোরীর শয়ন গুহা প্লাবিত করিয়া দিল। বাহিরে জল পড়িবার শব্দ হইল। নীনা বোধহয় হস্তমুখাদি প্রক্ষালন করিতেছে। তারপর নীনা শয়ন গুহার মধ্যে আসিয়া প্রথমে গুহাগাত্রস্থ বুদ্ধমূর্তিকে প্রণাম করিয়া করজোড়ে কি বলিতে লাগিল। আবার প্রণাম করিয়া আচ্ছাদনখানি টানিয়া নামাইয়া দিয়া কিশোরীর নিকট আসিয়া সহাস্য বদনে জিজ্ঞাসা করিল, তুমি কেমন আছো নাঙ্গালামা? কিশোরী বলিল, ভালোই আছি নীনা। নীনা কহিল, ভালো ঘুম হইয়াছিল তো? রাত্রে কি তুমি উঠিয়াছিলে? কিশোরী কহিল, না, এক ঘুমে রাত কাবার। নীনা কহিল, আমারও তাই, তবে এখন ওঠো, মুখ হাত ধুইয়া নাও, আমি ততক্ষণ তোমার জন্য চা করিতেছি। কিশোরী কহিল, তা উঠিতেছি। আচ্ছা নীনা, তুমি কেন রোজ রোজ কষ্ট করিবে? কোথায় কি আছে দেখাইয়া দাও না, আমি উনান জ্বালিয়া জল চড়াইয়া দিয়া মুখ হাত ধুইতে যাই। নীনা এই কথা শুনিয়া হাসিতে লাগিল, বলিল, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে ক্ষণ, আগে তুমি উঠিয়া মুখ হাত ধৌ তো, আমি যা বলি তা শোনো। তর্ক নিষ্ফল বুঝিয়া কিশোরী গাত্রোত্থান করিল। নীনা বলিল, ঝর্ণায় যাইতেছ? ওই কলসিটা হাতে করিয়া লইয়া যাও, উহাতে জল ভরিয়া আনিও, ঘরে জল আর বেশি নাই। কিশোরী তামার কলসি হাতে ঝুলাইয়া বহির্গত হইল। অর্ধঘণ্টা পরে কিশোরী ফিরিয়া আসিল। নীনা উৎকণ্ঠিত হইয়া মঠের বাহিরে দাঁড়াইয়াছিল। কিশোরীকে দেখিবা মাত্র সে বলিয়া উঠিল, খুব লোক যা হোক তুমি, এত দেরি? কিশোরী জলের ঘড়া নামাইয়া রাখিয়া বলিল, স্নান করিয়া লইলাম, অনেক দিন স্নান হয় নাই, তাই আজ পরিষ্কার ঝর্ণার জল দেখিয়া আর থাকিতে পারিলাম না। নীনা কহিল, তা বেশ করিয়াছ, কিন্তু আমি যে এদিকে ভাবিয়া মরি, পাথরে পা পিছলাইয়া পড়িয়াই গেলে না কি হইল? আর একটু দেখিয়া আমি তোমায় খুঁজিতে বাহির হইতাম, তোমার পকেটে ও কি উঁচু হইয়া রহিয়াছে। কিশোরী তাহার আলখাল্লার পকেট হইতে এক মুঠা কড়াইশুঁটি বাহির করিয়া দেখাইল, বলিল, ঝর্ণার পশ্চিম দিকে খানিক নামিয়া দেখিলাম, সেখানে কড়াইলতার ঘন জঙ্গল হইয়া রহিয়াছে, তাই কতগুলি তুলিয়া আনিলাম, চায়ের সঙ্গে খাওয়া যাইবে। বলিয়া কিশোরী উভয় পকেট হইতে মুঠা মুঠা অপুষ্ট সবুজ কড়াইশুঁটি বাহির করিয়া পাথরের উপর জমা করিতে লাগিল। নীনা বলিল, তোমার খুব ক্ষুধা পাইয়াছে, নয়? কিশোরী হাসিয়া বলিল, তাহা স্বীকার করিতেছি। নীনা কহিল, এগুলি আগুনে একটু সেঁকিয়া লইব কি? কিশোরী কহিল, হ্যাঁ, সে বেশ হইবে। নীনার উনুন জ্বলিতেছিল। ক্ষিপ্র হস্তে শুঁটিগুলির খোসা ছাড়াইয়া ফেলিয়া ঘৃত লবণ ও মরিচের গুঁড়া সহযোগে সেগুলি সে সেকিতে দিয়া চা ঢালিতে বসিল। চা পান শেষ হইলে নীনা বলিল, আজ কোনো সময় সাইদা ও ফুরচিং ঘোড়া কিনিয়া ফিরিয়া আসিবে। তাহারা আসিয়া পৌঁছিবার পূর্বেই চলো আমরা ধনভাণ্ডারে গিয়া সমস্ত গোছগাছ করিয়া রাখিয়া আসি। কাল রাত্রে তুমি মূর্ছা গেলে পর অন্ধকারে হাতড়াইয়া তোমায় পিঠে করিয়া আমি চলিয়া আসিয়াছিলাম। প্রদীপটা সেখানেই পড়িয়া আছে, চাবির গোছাও পড়িয়া আছে, সিন্দুকগুলিও খোলা পড়িয়া আছে বোধ হয়। এসো আমরা দ্বার বন্ধ করিয়া প্রদীপ জ্বালিয়া লইয়া আবার সেখানে যাই।
সব ঠিকঠাক করিয়া চাবির বাক্স যথাস্থানে লুকাইয়া রাখিয়া আসি। আর একটা কথা, আমরা যে তাশিলংপু যাইব, আমাদের যাইবার আসিবার খরচের টাকা করি আজই কি বাহির করিয়া আনিব? ধরো আজ যদি ঘোড়া আসে, তাহা হইলে কবে যাত্রা করা তোমার ইচ্ছা? কিশোরী কহিল, ঘোড়া আসুক তো, সে তখন দেখা যাইবে। এখন চলো, কাজ যা আছে তা সারিয়া আসি। কিশোরীর মুখে এই কথা শুনিয়া তাশিলংপু যাইবার জন্য আর তাড়া নাই জানিয়া নীনার মুখখানি হর্ষোৎফুল্ল হইয়া উঠিল। সে গুনগুন স্বরে গান গাহিতে গাহিতে গৃহকর্ম সারিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে কিশোরীর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, এইবার তবে দ্বার বন্ধ করি? করো। নীনা দ্বারটি ভিতর হইতে বন্ধ করিয়া প্রদীপ জ্বালিয়া লইয়া শয়ন গুহার বিছানা সরাইয়া পাথর তুলিয়া কিশোরীর সহিত সেই গহ্বর মধ্যে অবতরণ করিল। তাহার প্রণয়াস্পদ পলাইবার জন্য এখন আর ব্যস্ত নয় জানিয়া নীনার মনটি আজ বেশ প্রফুল্ল। সেই সুরঙ্গ পথে চলিতে চলিতেও ক্ষণে ক্ষণে তাহার কণ্ঠে গীতোচ্ছ্বাস হইতে লাগিল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত সত্যবালা উপন্যাসের পঞ্চম পর্ব। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই সত্যবালা উপন্যাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্ব শুনে নিয়েছেন। গল্পপাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব সত্যবালা উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্পপাঠ ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আমি অপেক্ষায় থাকব।